আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, তোমরা কেমন আছো সবাই? তোমাদের এসএসসি 2023 মডেল টেস্ট প্রোগ্রামের আরো একটা বাংলা মাস্টার ক্লাস লেকচার 4। এখানে আমরা আলোচনা করব হচ্ছে সমাস। সমাসের দ্বারা কিভাবে শব্দ গঠিত হয়, কিভাবে তোমার পরীক্ষায় প্রশ্ন আসে, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলো আমরা শুরু করি। এই যে সমাস প্রক্রিয়ার শব্দ গঠন এবং আমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখবো। দেখো, আমরা দেখেছি আমাদের ভাষায় সাধিত শব্দ তৈরি হওয়ার পদ্ধতি হচ্ছে তিনটা, অর্থাৎ সমাস, উপসর্গ আর হচ্ছে তোমার প্রত্যয়। খুব খেয়াল করো কথাগুলো। তাহলে আমাদের ভাষায় শব্দ সাধিত হয়, অর্থাৎ শব্দ সাধিত হয়, তার মৌলিক তিনটা রূপ আছে। একটা হচ্ছে সমাস, একটা হচ্ছে উপসর্গ, আর একটা হচ্ছে প্রত্যয়। এখন তোমরা অনেকে এখন এই মুহূর্তে জানতে চাইবে যে ভাইয়া, এখানে তো সন্ধি থাকার কথা ছিল, তাহলে সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয় চারটা না সিস্টেম, আপনি তো তিনটা বললেন। উত্তরটা হচ্ছে ভাইয়া, সন্ধি নতুন শব্দ তৈরি করার সিস্টেম নয়। সন্ধির দ্বারা নতুন শব্দ তৈরি হয় এটা না। সন্ধি কি করে? সন্ধি শব্দ উচ্চারণকে সহজ করে। শব্দ উচ্চারণকে কি করে? সহজ করে। তারপরে তোমার শ্রুতি মধুর করে। এটা হচ্ছে সন্ধির মূল কাজ। সন্ধির নতুন শব্দকে তৈরি করে না, তৈরি হওয়া শব্দটাকে সে সহজ করে। বুঝতে পারছো? মানে যে শব্দগুলো সমাস, উপসর্গ কিংবা প্রত্যয় দ্বারা তৈরি হয়, সেই শব্দগুলোকে সন্ধি সহজ করে দেয়, উচ্চারণটা স্মুথ করে দেয়। সন্ধি যখন তুমি পড়বা, সন্ধির যে তোমার কাজ আছে, দেখবে ওখানে লেখা আছে এরকম, যে সন্ধি তোমার উচ্চারণে কি করে? শ্রুতি মধুর করে উচ্চারণকে। সন্ধির কাজ হচ্ছে উচ্চারণকে কি করা? শ্রুতি মধুর করা। তো শ্রুতি মধুর করা বলতে আসলে আমরা বুঝিটা কি, এটা হচ্ছে পয়েন্ট। আসো, সেই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আজকে কথা হবে। খুব ডিটেলস কথা বলবো ইনশাল্লাহ। দেখো, সমাসের দ্বারা আমরা একটা শব্দ তৈরি করলাম, যে সিংহ চিহ্নিত আসন সমান সমান কি হয়ে গেল? সিংহ আসন। তুমি বলবো ভাইয়া এটা সিংহাসন হবে না, সিংহাসন হবে না। সমাসের সিস্টেম কি? সমাসের সিস্টেম হলো, এটা হলো ব্যাস বাক্য। তুমি ব্যাস বাক্য থেকে সংক্ষিপ্ত করে কি তৈরি করবা? সমস্ত পদ তৈরি করবা। কারণ সমাসের অর্থই হচ্ছে তিনটা। সমাস মানে হচ্ছে সংক্ষেপ করা, সমাস মানে হচ্ছে পদের মিলন ঘটানো, সমাস মানে হচ্ছে একাধিক পদের কি করা? এক পদীকরণ করা। এইটা হচ্ছে সমাসের কাজ। তো সংক্ষেপ মানে বড় থেকে ছোট করবা, মিলন মানে পদের মিলন ঘটাবা, আর একাধিক পদকে এক পদে নিবা। তো ঠিকই তো আছে। সিংহ আর আসন, সিংহ আসন হবে, অর্থাৎ ব্যাস বাক্য থেকে যদি সমস্ত পদ তৈরি হয়। কথাটা মূলত সিংহ আসনই ছিল। এখন সিংহ আসন হওয়ার পরে আমরা দেখলাম এটা শুনতে ভালো লাগে না, বলতেও সুবিধা মনে হয় না, তখন আমরা এটাকে সন্ধি করলাম। আমরা এটাকে করলাম কিভাবে? এই সিংহ আর আসনকে সন্ধি করলাম, আসন করে কি বানাইলাম? আমরা তখন বানাইলাম সিংহাসন। কথা বুঝতে পারছো? তখন আমরা এটা হয়ে গেল সিংহাসন, কারণ এটা স্বরধ্বনি এখানে অ, আসনের আ। তো ও আর আ মিলে হয়ে গেল আ। তাহলে শব্দটা ছিল মূলত সিংহ আসন। আমরা এখানে সন্ধি অ্যাপ্লাই করে এই সিংহ আসনটাকে কি করলাম? সিংহাসনে রূপান্তর করলাম। ঠিক ধরো, একই কাহিনী, এই বিদ্যার নিমিত্তে আলয়। এই কথাটা তাহলে কি হবে বলতো? এখান থেকে বিদ্যা, এখান থেকে আলয়, অর্থাৎ কথাটা মূলত হচ্ছে বিদ্যা আলয়। এই বিদ্যা আলয় কথাটাকে আমরা সংক্ষিপ্ত করেছি সন্ধির দ্বারা। আমরা বলছি বিদ্যা আলয় শুনতে ভালো লাগে না, আমরা তখন বিদ্যা আর আলয়কে কি করলাম? সন্ধিতে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে বানাই দিলাম বিদ্যালয়। তাহলে সন্ধির কাজটা কোথায়? সমাসের কাজের পরে। সন্ধির কাজটা কখন? সমাসের কাজ হবে যখন। তাহলে তুমি, আমাদের ভাষায় বিদ্যা নামে একটা শব্দ আগে থেকেই ছিল, আলয় নামে একটা শব্দ আগে থেকেই ছিল। আলয় মানে বাড়ি, ঘর। তো তখন আমরা বললাম যে বাড়িতে বিদ্যা দান করা হয় তার জন্য একটা নতুন নাম দিলে কেমন হয়? কারণ ওই বাড়িতে কেবল বিদ্যাই দান করে, সুতরাং আমরা বললাম বিদ্যার নিমিত্তে বা বিদ্যার জন্য আলয়। তখন এটা কথাটা হয়ে গেল বিদ্যা আলয়। বিদ্যা আলয় শুনতে ভালো লাগে না, তখন আমরা সেটাকে বানাইলাম আমাদের মতো করে, বললাম এটা বিদ্যালয়, কারণ সন্ধি হয়েছে। আবার দেখো, তোমরা তো সবাই সমানে বলে দাও, নবযোগ অন্য সমান সমান হচ্ছে নবান্ন। সন্ধির সীমাবদ্ধতা কোথায় আমি আরেকটু দেখায় দিই।
নব, এখানে অ, এখানে অন্যের অ, দুটো অ মিলে কি হয়েছে, একটা আ হয়েছে। এখন বলো তো, নবান্ন কথাটার অর্থ কি? নতুন ধান নাকি উৎসব? বলতে পারো তোমরা? নবান্ন বললে কি আমরা নতুন ধান বুঝি নাকি উৎসব বুঝি? নবান্ন কথার দ্বারা হচ্ছে উৎসব বোঝায়, নতুন ধান বোঝায় না। নবান্ন একটা উপলক্ষ, যখন অগ্রহায়ণ মাসে তোমার হচ্ছে কার্তিকের শেষে আমাদের দেশে কি আসে, নতুন ফসলগুলো আসে। তোমরা জানো আমাদের ধানের মেইন ফসল তিনটা, একটা আউশ, একটা আমন, একটা বোরো। এর মধ্যে বোরোটা হচ্ছে তিনটার মধ্যে আবার মেইন, তিনটা সিজনে যখন ধান ফলে। তা এর মধ্যে আউশ ধানটা বৃষ্টির সময় রোপা হয়, আর আমন ধান যেটা বর্ষার শেষে যেটাকে তোমার রোপণ করা হয়, ওইটা শীতের আগে আগে একেবারে এখন এখন আজকে হচ্ছে তোমার অলমোস্ট 19শে ডিসেম্বর, এই যে এই সময়টায়, কথা বুঝছো, এই জিনিসগুলো আমরা পাই। কথা ক্লিয়ার? এই যে শীতের ঠিক আগে আগে পাওয়া যে জিনিসগুলো, এটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে নবান্ন। এই যে নতুন ধান উপলক্ষে যে উৎসব, এখন দেখো, নতুন ধান উপলক্ষে যে উৎসব, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নবান্ন। এখন নবান্ন প্রকৃতপক্ষে কি ধান হইলো না উৎসব হইলো? এটা উৎসব হলো। তাহলে এখন তুমি নবান্ন সন্ধির ভিতরে কি তুমি কোনো কিছু পাচ্ছো? পাচ্ছ না তো, সন্ধির মধ্যে অর্থ নাই। কথাটা মূলত নতুন ধান উপলক্ষে যে উৎসব, কিন্তু আমি নবান্ন লিখে দিছি, কিন্তু কথাটা আসলে নবান্ন ছিল না, আসলে ছিল এই নতুন কথাটা ছিল হচ্ছে নব। আসো এবার সুন্দর করে লিখি, এবার পরিষ্কার হও। আর তোমার এই ধান কথাটা ছিল হচ্ছে অন্য, মানে শব্দ তৈরি করার সিস্টেম অনুযায়ী, মানে নব অন্য উপলক্ষে যে উৎসব। তাহলে এখন নব আর অন্য দিয়ে তুমি ব্যাস বাক্য থেকে সমস্ত বোধ করছো, তুমি বলছো নব অন্য, তাহলে এখন নব অন্য তো শুনতে ভালো লাগে না। তখন তুমি তার আবার সন্ধিতে নিছো, নিয়ে কি বানাইছো, নব যোগ অন্য সমান সমান নবান্ন। তো সন্ধি ডিরেক্ট তৈরি করে এমন না, সন্ধি অন্য সিস্টেম গুলোকে সহজ করে দেয়, এই ছিল কথা। তো এতক্ষণে সন্ধির কাজ কি এবং সমাসের কাজ কি অলরেডি সেটাও তোমরা বুঝে গেছো। সমাস মানে হচ্ছে পদের সম্পর্ক আছে এমন একাধিক পদকে এক পদে রূপান্তর করা। এই নব অন্য উপলক্ষে যে উৎসব সম্পর্ক আছে, এরকম চারটা পদকে আমি এক পদে রূপান্তর করেছি। বিদ্যার নিমিত্ত আলোয়কে আমি বিদ্যালয় বলেছি, এক পদে রূপান্তর করেছি। সিংহ চিহ্নিত আসনকে সিংহাসন করেছি। যেসব পদের মধ্যে অর্থগত সম্পর্ক আছে, রিলেশন আছে, এমন পদগুলোকে এক পদে রূপান্তর করার নামই হচ্ছে সমাস। তো এই সমাসের আইডিয়াটা আমাদের ভাষায় আসছে হচ্ছে তোমার সংস্কৃত ভাষা থেকে, এটা তোমরা জানো নিশ্চয়ই। কারণ সমাসাধিত শব্দগুলো অলমোস্ট আহ বাংলা শব্দ একেবারে নাই সেটা বলছি না, তবে একেবারে বলা যায় সমাসের দ্বারা আমরা যেসব শব্দ নিয়ে কাজ কারবার করি তার বেশিরভাগই সংস্কৃত, তদ্ভব শব্দ আছে সেটা খুব সামান্য। তো এখন দেখো, আমাদের ভাষায় যতগুলো পদ দিয়ে মানে সিস্টেমে নতুন শব্দ তৈরি হয়েছে, তার মধ্যে সব থেকে শক্তিশালী মাধ্যম হচ্ছে সমাস। অর্থাৎ সমাস, উপসর্গ আর প্রত্যয় শব্দ সাধন হয়েছে তিনটা সিস্টেম দ্বারা। তার মধ্যে সব থেকে শক্তিশালী, স্ট্রেংথ বেশি হচ্ছে সমাসের, কারণ তার দ্বারা বেশি বেশি শব্দ তৈরি হয়েছে, বাকিগুলোও অনেক শব্দ তৈরি করে। তো এখন সমাসটা আসলে আমরা যখন পড়বো তখন কিভাবে পড়বো একটা জিনিস একটু বুঝো। তোমাকে আমি একটু সহজ করে দিই, প্রশ্নের প্যাটার্নটা বোঝার জন্য বলছি। দেখো, এই সিংহ, তারপরে চিহ্নিত আসন সমান সমান হয়ে গেল সিংহাসন। আবার ধরো, এই শিক্ষা বিষয়ক মন্ত্রী সমান সমান হয়ে গেল শিক্ষামন্ত্রী। এখন বোঝার চেষ্টা করো তো, আমরা যখন শিক্ষামন্ত্রী বলি, আমরা যখন সিংহাসন বলি, তখন আমরা এখান থেকে কোন পদের অর্থের প্রাধান্য পাই? মানে সিংহাসন বললে কি সিংহ বুঝি না আসন বুঝি? না ভাইয়া, আমি আসন বুঝি। শিক্ষামন্ত্রী বললে কি শিক্ষা বুঝি না মন্ত্রী বুঝি? না ভাইয়া, আমি মন্ত্রী বুঝি। তো সমস্ত পদের দুটো অংশ থাকে, প্রথম অংশের নাম হচ্ছে পূর্বপদ, পরের অংশের নাম হচ্ছে পরপদ। হ্যাঁ, পরপদের আরেক নাম উত্তর পদ হয়, উত্তর মানেও পরে। স্নাতকের পরের ডিগ্রিকে বলা হয় স্নাতকোত্তর, এটা তোমরা জানো নিশ্চয়ই। এখন বুঝো, তুমি যখন সিংহাসন বলছো তখন পরপদের অর্থ বুঝাইছো, যখন তুমি শিক্ষামন্ত্রী বলছো তখন তুমি পরপদের অর্থ বুঝাইছো। তাইলে তুমি যদি বুঝতে পারো কোথায় পরপদের অর্থের প্রাধান্য পাবে, কোথায় উভয় পদের অর্থের প্রাধান্য পাবে, তাহলে সমস্যা সহজ হয় না? সহজ হয়। কিভাবে আসো একটু দেখাই। যে সকল সমাসে পরপদের অর্থের প্রাধান্য, এরা কারা? এরা হচ্ছে প্রথমত কর্মধারয় সমাস, এই দুটি কর্মধারয় সমাস ছিল, পরপদের অর্থের প্রাধান্য। তারপরে যেটা তৎপুরুষ, সেখানেও পরপদের অর্থের প্রাধান্য। তারপর যেটা দ্বিগু, ওইটাও তো পরপদের অর্থের প্রাধান্য। এখন তুমি বলো ভাইয়া আমাদের বইয়ে দ্বিগুকে কর্মধারয় সমাসের অংশ দেখাইছে, হ্যাঁ,
দ্বিগু কর্মধারয় সমাসের অংশ হিসাবে কোনো বইয়ে আগে ছিল না। তোমাদের বইয়ে প্রথম দেখাইছে কর্মধারয় সমাসের অংশ, দেখানো যায়। কারণ কর্মধারয় সমাসও পরপদ প্রাধান্য পায়, দ্বিগু সমাসও পরপদ প্রাধান্য পায়, দেখানো যায়। দুটোর মধ্যে খুব যে পার্থক্য আছে এমন না। আমি তোমাদেরকে আলাদা করে দেখাই, কিন্তু এটাও সত্য কর্মধারের ভিতরে দ্বিগুকে রাখা যায়। এখন দেখো তিনটা সমাসের মধ্যে পরপদের অর্থের প্রাধান্য আলাদা করবা কিভাবে? দ্বিগুতে মনে রাখো সংখ্যা থাকে, আর তৎপুরুষে বিভক্তি থাকে। কি বলছি বলো? দ্বিগুতে সংখ্যা, তৎপুরুষে বিভক্তি, আর কর্মধারায় কোনো কিছুই থাকে না। তাহলে যদি সংখ্যা থাকে তখন দ্বিগু হয়, যদি বিভক্তি লোপ হয় তখন তৎপুরুষ হয়, আর যদি কোনো কিছু না থাকে তখন কর্মধারা হয়। আমি তিনটা উদাহরণ একটু খেয়াল করি। শতাব্দীকে ভাঙলে হয় শত অব্দের সমাহার। আচ্ছা, আবার ধরো এখান থেকে ধরো আমি নিলাম এটাকেই নিলাম, অথবা ধরো মহানবীকে নিলাম। মহানবী, তাহলে মহান যে নবী। আচ্ছা, তৎপুরুষ থেকে মনে করে নিলাম যে পল্লীর পল্লী বধূ সমান সমান হবে হলো পল্লীর বধূ। এখন কাম হিয়ার, মনোযোগ দিয়ে দেখো। দেখো শত অব্দের সমাহার, এটা হলো শতাব্দী। তো শতাব্দীর মধ্যে 100, এটা হচ্ছে সংখ্যা, এটা কার লক্ষণ? এটা দ্বিগুর লক্ষণ। মহান যে নবী, এখানে দেখো পল্লী বধূ, পল্লীর বধূ, এখানে র ছিল, কোথাও কোথাও এর থাকতে পারে। যেমন তোমার হচ্ছে দেশের সেবা সমান সমান হয়ে গেল দেশ সেবা। তো দেশের সেবার মধ্যে এখানে এর আছে, এখানে তো এর আসে নাই, লোপ পাইছে। এখানেও দেখো ব্যাস বাক্য হলে এই পাশে, এখানে র ছিল, এটা লোপ পাইছে। তো বিভক্তি লোপে পল্লীবধূ হয়েছে, সুতরাং পল্লীবধূ একটা তৎপুরুষ সমাস, আর শতাব্দী একটা দ্বিগু সমাস। মহানবী এটা কর্মধারয় সমাস। কর্মধারয় কেন? কারণ তুমি যখন মহানবী বলো একজন নবী বোঝো, তো পরপদের অর্থের প্রাধান্য দিচ্ছে, তাই এটা কর্মধারায়। তাহলে তিনটার পার্থক্য দেখো তো, দ্বিগুতে সংখ্যা, আর তৎপুরুষে বিভক্তি, আর কর্মধারয় এরকম কোনো কিছুই থাকে না। এখন তুমি চাইলে দ্বিগুকে রেখে দিতে পারো কর্মধারের ভিতরে, সমস্যা নাই। কর্মধারের একটা উইং আমরা বানাই দিতে পারি দ্বিগুকে, কোন হিসাবে? দ্বিগু কর্মধারয় হিসাবে, বা সংখ্যা থাকে এমন কর্মধারয় হিসাবে বানাতেই পারি, কোনো সমস্যা নাই, চলবে। তবে আলাদা করে পড়লে তোমার এরিয়াটা বড় হবে, তুমি বুঝতে পারবা, কোনো সমস্যা হবে না। এটার আরেকটা কারণ আছে আলাদা করে পড়ার, সেটা এবার তোমাকে বলি কেন আমি আলাদা নিছি। দ্বিগুতে যেরকম তোমার পূর্বপদের সংখ্যা থাকে, এরকম আরো একটা সমাস আছে পূর্বপদের সংখ্যা থাকে, ওর নাম হলো সংখ্যাবাচক বহুব্রীহি। বহুব্রীহি সমাসটাই হলো ঘাওড়া। তো সংখ্যাবাচক বহুব্রীহি তো কি থাকে? পূর্বপদের সংখ্যা থাকে। তো আমি দ্বিগু ভার্সেস সংখ্যাবাচক বহুব্রীহি তোমাদেরকে দেখাই দিব। দুটোতে সংখ্যা, কিন্তু দুটো তো একই সমাস না। সংখ্যা থাকলে সেটা দ্বিগু না, সংখ্যা থাকলে সেটা সংখ্যাবাচক বহুব্রীহি না। কারণ তুমি যখন সংখ্যা নিয়ে খেলবা, বুঝবা, তখন দেখবা সংখ্যা থাকে তবে দ্বিগুর বৈশিষ্ট্য একরকম, সংখ্যা থাকে বহুব্রীহির বৈশিষ্ট্য আরেক রকম। এটা বোঝানোর জন্যই তোমাকে এটা দ্বিগুটা কর্মধারয় থেকে ভেঙে আলাদা করছি। আচ্ছা, তো সংখ্যা থাকলে কখন দ্বিগু হবে কখন বহুব্রীহি হবে সেটা তোমাকে আমি দেখাবো। তার আগে দেখো একটু, আমরা এখানে বলছিলাম পরপদের অর্থের প্রাধান্য থাকলে সেটা হচ্ছে কর্মধারয় সমাস। এখন আসো, যদি তোমার উভয় পদের অর্থের প্রাধান্য থাকে, উভয় পদ, তো দেখো ভাইয়া খেয়াল করো, তো কর্মধারয় সমাস ও পরপদের অর্থের প্রাধান্য, তৎপুরুষ ও পরপদের অর্থের প্রাধান্য। ভাইয়া এখন কথা হচ্ছে যে কর্মধারয় সমাস ও পরপদের অর্থের প্রাধান্য, তৎপুরুষ ও পরপদের অর্থের প্রাধান্য, দ্বিগু ও পরপদের অর্থের প্রাধান্য, আমি পার্থক্য করব কিভাবে? পার্থক্যটা তোমাদেরকে এখানে দেখালাম। যখন তুমি সংখ্যা দেখবা তখন এটা দ্বিগুর লক্ষণ, আর যখন তুমি ব্যাস বাক্যে যাবা, তোমার বিভক্তি আসবে এবং লোপ পাবে, সেটা হচ্ছে তৎপুরুষের লক্ষণ। আর যখন তুমি এই বিভক্তি এবং সংখ্যা কোনোটার ফাংশন ছাড়াই সমাস করতে পারবা, সেটা হবে কর্মধারয়ের লক্ষণ। এখন কথা হলো, দ্বিগুর মতো আরেকটা সমাস আছে, ওর নাম সংখ্যাবাচক বহুব্রীহি। কারণ দ্বিগু যেমন সংখ্যা দিয়ে শুরু হয়, বহুব্রীহি সংখ্যা দিয়ে শুরু হয়। যেমন ধরো হয় দশানন, এই দশাননে কি আছে? 10 আছে, এটাও তো সংখ্যা। তাহলে এটা দ্বিগু হয়ে যাবে, বা দ্বিগুর শতাব্দী কি সংখ্যাবাচক বহুব্রীহি হয়ে যাবে? না, দুটোর মধ্যে সংখ্যা থাকলেও তাদের আচরণগত ভিন্নতা আছে। এটাই তোমাকে আমি দ্বিগু ভার্সেস সংখ্যাবাচক বহুব্রীহি গিয়ে দেখাই দিব। আর এর জন্যই ভাইয়া দ্বিগুটাকে আলাদা করে দেখাইছি, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এখন আসো, আমরা তো পরপদের অর্থের প্রাধান্য পাই এমন সমাসগুলো দেখলাম। একটা সমাস আছে যেখানে উভয় পদের অর্থের প্রাধান্য পাবে, ওই সমাসটার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন দেখো,
আমি যদি বলি সুমনের মা বাবা এসেছে, দেখো সুমনের মা বাবা এসেছে, এটা ব্যাস বাক্য কি ছিল জানো? ব্যাস বাক্য ছিল মা ও বাবা। তাহলে ব্যাস বাক্য যেটা অব্যয় সমস্ত পদে সেটা গিয়ে হয়ে যায় হাইফেন। এখন দেখো আমি যখন বলি সুমনের মা বাবা আসছে, আমি কি খালি মা বুঝি নাকি বাবা বুঝি নাকি দুজনকেই বুঝি? দুজনকেই বুঝি, কারণ মাও আসছে বাবাও আসছে। তো যেখানে উভয় পদের অর্থ নিয়ে সমাস করা লাগে সেটা দ্বন্দ্ব হয়। তো দ্বন্দ্ব সমাসটা আমরা বুঝলাম। মনে রাখো 98% ক্ষেত্রে দ্বন্দ্ব সমাসের মাঝখানে কি থাকে? একটা হাইফেন থাকে। অল্প কিছু সমাস দ্বন্দ্ব হতে পারে হাইফেন ছাড়া, সেগুলো ভিতরে গেলে যখন কোশ্চেন সলভ করবো ভাই তোমাদেরকে আস্তে আস্তে এগুলো সবগুলো দেখাই দিব, তখন বুঝতে পারবা পার্থক্য কোথায়, সম্পর্ক কোথায়, মিল কোথায়, অমিল কোথায়, ইত্যাদি ইত্যাদি। ওকে, এখন আসো আরেকটা সমাস যেটার কথা বলছিলাম। এখানে তো পরপদের অর্থ প্রধান, এখানে উভয় পদের আরেকটা আছে কোন পদের অর্থই প্রধান না। কোন পদেরই অর্থ প্রধান নয়। তো যদি কোনো পদের অর্থ প্রধান না হয় ওই সমাসটার নামই হচ্ছে বহুব্রীহি। অর্থাৎ তুমি একটা বলে আরেকটা বোঝাবা। যেমন তুমি যখন বলো নীলকণ্ঠ, নীলকণ্ঠ বলার পরে কিন্তু নীলও বুঝো না কণ্ঠও বুঝো না। হিন্দু ধর্ম অনুযায়ী মহাদেব বা শিবের আরেক নাম নীলকণ্ঠ। তাহলে বললাম আমি নীলকণ্ঠ, বুঝলাম শিব। তারপরে ধরো তুমি যখন বলবা বিনা, তো বলছিলাম দেখো তুমি বলার সময় নীলকণ্ঠ বলো, বুঝবার সময় তুমি শিব বুঝো। বলার সময় বিনা পানি বলো, আর বোঝার সময় বিনা পানি দ্বারা বোঝায় হচ্ছে সরস্বতী। হিন্দু ধর্ম অনুযায়ী দেবী সরস্বতীর আরেক নাম হচ্ছে বিনা পানি। ঠিক দশ আনন দ্বারা, দশ আনন না বুঝায়, আনন মানে মুখ, বুঝায় হচ্ছে কাকে? রাবণকে। 10টা মুখ বুঝায় না, বুঝায় রাবণ। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে আরো যদি খেয়াল করি এখান থেকে দেখো আমি 3 রকমের পদের অর্থ বের করছি। কোথাও পরপদের অর্থ প্রধান, কোথাও উভয় পদের অর্থ প্রধান, আর কোথাও কোনো পদের অর্থই প্রধান নয়। 3টা অ্যাঙ্গেল থেকে তুমি চিন্তা করবা। পূর্বপদের অর্থ প্রধান একটা সমাস ছিল, অনবদ্যই ভাব, সেটা এখন আর নাই, তোমাদের বই বাদ দিয়ে দিছে। কেন বাদ দিল ভিতরে গিয়ে আলোচনা করব। তাহলে তুমি খেয়াল করবা পরপদের অর্থ প্রদান হয় 3 সমাসে। যদি পরপদ অর্থ প্রদান দেখো তাহলে বুঝবা এটা হয় কর্মধারয় নয় দ্বন্দ্ব, না সরি হয় কর্মধারয় না হয় তৎপুরুষ, না হয় এটা হবে তোমার হলো দ্বিগু। আর যদি দেখো উভয় পদের অর্থ প্রদান বা মাঝখানে একটা হাইফেন তখন বুঝবা এটা হচ্ছে দ্বন্দ্ব। আর যদি দেখো কোনো পদের অর্থ প্রদান হচ্ছে না তখন দেখবা এটা হচ্ছে বহুব্রীহি। এখন আসো আমরা এই যে সমাজ সম্বন্ধে তোমাদেরকে এত যত কথা বললাম, এর অনেক কিছু এখানে আমি দিয়ে রাখছি, তোমরা এগুলোকে কি করতে পারো? চাইলে একবার রিডিং করতে পারো। এই যেগুলো রিডিং করলেই হয়ে যাবে। এখন আমরা চলে যাব হচ্ছে ভিতরের দিকে। তোমাদের কোন কোন জায়গায় সমস্যা হয় ভাই এটা জানি, অভিজ্ঞতা থেকে বুঝতে পারি স্টুডেন্টরা কোন জায়গায় বেশি প্রবলেম ফেস করে। যেমন কর্মধারয় সমাস, উপমান উপমিত রূপক, তারপর সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু, দেখতে তো একই রকম, পার্থক্যটা কোথায় এটা বুঝতে প্রবলেম হয়। তো এই জায়গাগুলোকে নিয়ে আমরা একটু কথাবার্তা বলি আসো। উপমান এবং উপমিত এটা মনে রাখবার অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে সব থেকে সহজ টেকনিকটা ভাই তোমাদের সাথে এখন বলবো। দেখো কেমনে মনে রাখবা, উপমিত, মিত কথা থেকে রিলেট করবা, এটা হবে একটা মিথ্যা কথা। আর মান মানে সম্মান, ইজ্জত, স্ট্যান্ডার্ড, মর্যাদা, এখান থেকে রিলেট করবা, এটা হচ্ছে একটা সত্য কথা। তাইলে যদি কথা দিয়ে আমি সত্য কথা বুঝি, অর্থাৎ সমস্ত পদ দিয়ে, কারণ পরীক্ষায় তো তোমার সমস্ত পদ দিবে, পরীক্ষায় তো ব্যাস বাক্য দিবে না, এটা জানো কিনা? তোমাদের পরীক্ষায় কি করবে না? তোমাদের পরীক্ষায় ইয়ে করবে না, ব্যাস বাক্য দিবে না, তোমাদের পরীক্ষা দিবে সমস্ত পদ। তো সমস্ত পদ দেখেই তোমাকে চিনে ফেলতে হবে এটা কি। এখন তো সমস্ত পদ দিয়ে যদি তুমি কোনো সত্য কনসেপ্ট বুঝো তখন সেটা উপমান, যদি তুমি কোনো মিথ্যা কনসেপ্ট বুঝো তখন সেটা উপমিত। এখন উপমান উপমিতের মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে তুলনা। মনে রাখবা দুটোর মধ্যে কি করা হয়? তুলনা করা হয়। উপমান দিয়েও তুলনা করা হয়, উপমিত দিয়েও তুলনা করা হয়। এখন তুলনার ক্ষেত্রে যদি সত্য বা বাস্তব তুলনা হয় সেটা উপমান, যদি মিথ্যা বা কাল্পনিক তুলনা হয় সেটা উপমিত। যেমন দেখো কোনো মেয়ের চুল খুব কালো, আমি কেমন কালো বোঝানোর জন্য বললাম তার কাজল কালো চুল। মানে আমি যে বলছি কাজলকে কালো বলছি, দেখো কথা সত্য বলছি, ঠিকই আছে। আচ্ছা, কারো মন খুব সাদা, সাদা মনের মানুষ, তুষার শুভ্র হৃদয়, তো আমি তার হৃদয় কেমন সাদা সেটা বোঝানোর জন্য বলছি তুষার শুভ্র। এখন দেখো তো একটা সত্য কথা আছে, আমি তুষারকে শুভ্র বলছি, তুষারের ধর্ম আসলে শুভ্রই, কাজলের ধর্ম কালোই। তো সত্য কথা বলছি, সত্য কথা বললে সেটা উপমান কর্মধারয় সমাসই হবে। আচ্ছা, তারপরে মনে করো বললাম পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, সূর্যের গুণ বোঝানোর জন্য বলছে সূর্য রক্ত লাল, রক্তের মতো লাল আর কি। তাহলে রক্তের ধর্ম লাল, আমি সত্য বলছি, তো সত্য বললে সেটা উপমান কর্মধারয় সমাস হয়। এরপরে ধরো বললাম অরুণ রাঙা, অরুণ শব্দের অর্থ সকালবেলার সূর্য,
তো সকালের সূর্য কেমন হয়? রাঙা হয়। তো সত্য কথা বলছি, সত্য কথা বলে উপমান কর্মধারয় হয়। আচ্ছা, কারো মন অনেক কঠিন, থাকে না কিছু মানুষ পাষাণ হৃদয়ের মানুষ, তাই না? তো তখন আমরা বললাম তোমার হৃদয় হচ্ছে তোমার লৌহ কঠিন। তো লৌহ কঠিন, তো লৌহ তো কঠিনই হয়, কথা তো সত্যিই বলছি। তার হৃদয় কেমন কঠিন বোঝানোর জন্য বলছে লোহার মতো কঠিন। তো লোহার ধর্ম কঠিন সেটা উল্লেখ করেছি এবং সেটা সত্য। তো সত্য কথার নাম হচ্ছে উপমান, মিথ্যা কথা উপমিত। কিভাবে দেখো, খেয়াল করো, কোনো মেয়ে বা কোনো মানুষ খুব সুন্দর, আমরা বলি আহারে তার একদম চন্দ্রমুখ। সৌন্দর্য বোঝানোর জন্যই বলছি, নিয়ত ভালো, চন্দ্রমুখ বলছি, কিন্তু আসলে চন্দ্রটাকে মুখ বা মুখটাকে চন্দ্র কম্পেয়ার করছি বটে, কিন্তু তার মধ্যে মিথ্যা আছে, কল্পনা আছে। এটাকে আমি বলি হচ্ছে পাম। কি বলি এটার মধ্যে কি আছে বলো তো? পাম্প আছে। পাম্প বুঝো? মানুষকে পাম্প মেরে মেরে আমরা ফুলাই না, অনেকটা ওই রকম আর কি। তো যেখানে পাম্পের ব্যবহার আছে, মানুষকে হাওয়া দেওয়ার সিস্টেম আছে, সেটা হচ্ছে তোমার উপমিত কর্মধারয় সমাস। আরো একটু খেয়াল করো, চন্দ্রমুখ কেন উপমিত, বুঝতে পারছো? আচ্ছা, তো তুমি মুখের প্রশংসা ধরো করলা, তারপরে ধরো কাউকে তুমি বললা আহা দেখছো তার ঠোঁট সুন্দর, অধর পল্লব। অধর পল্লব। তো ভাইয়া, অধর মানে হচ্ছে ঠোঁট, পল্লব মানে পাতা। বলছো সুন্দর বোঝানোর জন্য, কিন্তু অধর তো পল্লব না, পল্লব তো অধর না। মানে মানুষের ঠোঁট আর গাব গাছের পাতা দুটো তো এক জিনিস না, আলাদা জিনিস। তারপরে ধরো তুমি বললা তার বাহুলতা। বাহু মানে হচ্ছে আমাদের পুরো হাতটা, কিন্তু উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরোটাকে বলা হয় বাহু। তো কারো বাহু কি লতা? তুমি হয়তো বা কারো লকলকে বাহু বোঝানোর জন্য বলছো বাহুলতা, কিন্তু আসলে বাহু কি লতা? বাহু তো লতা না, কারণ বাহুর ভিতরে হাড্ডি আছে, ঠিক না? আর কচুলতার মধ্যে কিচ্ছু নাই। সুতরাং এটা 100% উপমিত কর্মধারয় সমাস। কারণ এটা কি বলে নাই? সত্য কথা বলে নাই। আর সত্য কথা যখন বলবে না, আমরা তাকে নিতে পারবো না। ঠিক কারো চোখ সুন্দর বোঝানোর জন্য তুমি হয়তো বা বলছো পদ্ম আঁখি। তো পদ্ম আঁখি বললে পদ্ম আর আঁখি, পদ্ম ফুল আর আঁখি মানে চোখ, দুটো কি এক জিনিস হলো? দুটোকে মিললো? মিললো না। আচ্ছা, কোন পুরুষ তার গায়ে অনেক শক্তি, সেটা বোঝানোর জন্য আমরা হয়তো বা বলি সিংহ পুরুষ, কিন্তু আসলে সেই পুরুষ কি সিংহ? বাস্তবে না। আমি কম্পেয়ার করার জন্য বলেছি, কিন্তু এগুলোর মধ্যে বাস্তবতা নাই। তো যদি বাস্তবতা না থাকে, মিথ্যা কথার কনসেপ্ট দেয়, সেটা উপমিত। আর যদি বাস্তবতা থাকে, সত্য কথার কনসেপ্ট দেয়, তাহলে সেটা উপমান। মনে থাকবে নিশ্চয়ই, আশা করি। বুঝতে পারছো ব্যাপারগুলো? এখন আসো, তাহলে ভাইয়া আমরা রূপক কি করে মনে রাখবো, এটাও তো প্রশ্ন। রূপক মনে রাখবো কিভাবে? রূপকে মনে রাখো, একটি দৃশ্যমান মানে সমস্ত পদে একটা দেখা যাবে, একটি হলো তোমার দৃশ্যমান, আর অন্যটি অদৃশ্য, মানে আরেকটা দেখা যাবে না। একটি দৃশ্যমান, অন্যটি অদৃশ্য, একটা তুমি দেখবে আর একটা তুমি দেখবে না। সেটা কেমন? যেমন দেখো, মন মাঝি। মন মাঝি বললে তুমি মন দেখতে পাও না, কিন্তু মাঝি দেখতে পাও। আচ্ছা, তারপরে ধরো বললাম বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু বললে তুমি সিন্ধু বা সাগর দেখো, বিষাদ দেখো না। তারপরে ধরো বললাম ক্রোধানল। ক্রোধ রাগ তুমি দেখো না, অনল বা আগুন তুমি দেখো। তারপরে ধরলো বললাম হচ্ছে শোকানল। শোকানল বললে শোক বা দুঃখ তুমি দেখো না, অনল তুমি দেখো। আপাতত রূপক এভাবে বুঝলেই চলবে। তবে ইন্টারমিডিয়েটে কলেজের সিলেবাসে রূপক আরো বিস্তারিত বুঝতে হবে, আরো ডিটেলস, সেটা তখন দেখানো যাবে তোমাদেরকে, ঠিক আছে? তবে তারপরে তোমরা যদি মনে করো যে ভাইয়া আমরা এখন এই রূপক বুঝতে চাই ইন ডিটেলস, তাহলে তোমরা এক কাজ করতে পারো, ইউটিউবে গিয়ে উত্তরণ লিখবা, UTTORON, বাংলায় লিখবা হচ্ছে সমাস। ওখানে আমাদের উদ্ভাস উন্মেষ, তারই একটা পজিশন আছে উত্তরণ, সেখানে আরো ডিটেলস আলোচনা আছে, দেখে নিতে পারো। কারণ রূপক, এই যে বললাম একটা দৃশ্যমান অন্যটা অদৃশ্য, এটা দিয়ে সমস্ত রূপক কাভার হয় না, অভেদ সম্পর্কে ব্যাপার থাকে, তবে সেটা খুব ডিপ এবং ডিটেলস আলোচনা। কথা বুঝতে পারছো? এই জন্য মাধ্যমিকের স্টুডেন্টরা অনেক সময় সেটা বুঝতে পারে না, মাথার উপর দিয়ে যায়। তাই মাথার উপর দিয়ে যে আসলে যায়, সেটার দলিল হচ্ছে এখানে তুমি সার্চ করলেই বুঝবা। 1 2 3 4 5 এরকম 5টা পার্ট আছে। এই দুইয়ে তুমি কর্মধারয় সমাসের সাথে এটার আলোচনা পাবা। তো তোমার একাডেমিক সিলেবাসে উদাহরণই আছে 2 3টা, সম্ভবত মন মাঝি আছে, আর মনে হয় শুকানল কি ক্রোধানল আছে। তো এগুলো তো আমি এটা দিয়ে বুঝতে পারি, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। তবে সমস্ত রূপক কাভার হয় না, এটা খুবই ডিটেলস মনে রাখো। সমাসের মধ্যে যত সমাস আছে, তার মধ্যে সব থেকে ম্যাচিউরড সমাস হচ্ছে রূপক। ক্লিয়ার ভাইয়া? তো আপাতত এটা দিয়ে তোমার কি হয়ে যাবে, একাডেমিক সমস্ত কিছু কভার হয়ে যাবে। তো এখন অনেকে আবার মনে করছে ভাই একটু বলেন না। আচ্ছা, একটু তাহলে বলে দিই। কেন রূপকে অভেদ দিয়ে বুঝতে হয়? অভেদ মানে হচ্ছে দুটোর মধ্যে অভেদ বা অভিন্ন সম্পর্ক বিরাজমান থাকে। যেমন দেখো, দেহ পিঞ্জর, এটা একটা রূপক কর্মধারয় সমাস। দেহ মানে বডি, পিঞ্জর মানে পিঞ্জিরা। তো দেহটা তো আসলে পিঞ্জিরার মতোই, একই রকমের জিনিস। অথবা দেহ ঘড়ি,
ঘড়ির মতো করে দেহটাও টিকটিক করে বাজে এবং একদিন আমরা মারা যাব। ঘড়ির মতো করে আর বাজবে না, যখন ব্যাটারি গুলো নিলে গলি কি হয়ে যায়, হয়ে যায়। যে দেহ পিঞ্জরটা বা ধরো এই দেহ ঘড়িটা, এটাও কি রূপক কর্মধারয় সমাস। তো এই যে এখন দেখো তো, এখানে যে বললাম একটা দৃশ্য আর একটা অদৃশ্য, তো দেখো দেহ পিঞ্জর দুটি দেখতে পাও, দেহ ঘড়ির মধ্যে দুটোই দেখতে পাও, তাহলে এই সূত্র কিন্তু কাজে লাগে না আলটিমেটলি। তবে তোমাদের একাডেমিক সিলেবাসে সব কভার হয়ে যায়, এটা দিয়ে হয়ে যায়। আবার দেখো, যদি বলি মোহনিদ্রা, মোহনিদ্রা বললে মোহ মানে লোভ, নিদ্রা মানে ঘুম, তো কোনোটাই দেখা যায় না, এটাও তো রূপক। কেমনে? ঘুমের মানুষ অচেতন হয়, মোহের মানুষও তো অচেতন হয়, এজন্য যেটা মোহ সেটাই নিদ্রা, যেটা শোক সেটা অনল, যেটা ক্রোধ সেটা অনল, দুঃখ রাগ এগুলো আগুন পুড়ায় যায় মানুষকে। আর দুঃখের কোনো বিশালতা মানে কষ্টের বিশালতা এমন বেশি, এটা সিন্ধু বা সাগরের মতোই। আর মাঝি যেমন নৌকা চালায়, মন আমাদের দেহটাকে নিয়ন্ত্রণ করে। ইসলামে বলা আছে দেহের নিয়ন্ত্রণ মনের উপরে না দেওয়া, তাহলে মন দেহকে দিয়ে পাপ করায়। এজন্য মনকে এখানে মাঝি বলা হয়েছে, বুঝতে পারছো? এগুলো ওই যে বললাম হাইলি ম্যাচিউরড সমাজ, মাথার উপর দিয়ে যাওয়ার মতো কিছু জিনিস আছে। এর জন্য এগুলো বোঝার জন্য আমার অভিজ্ঞতা বলে, স্টুডেন্ট যত বড় হবে বয়স্ক হবে জীবন সম্বন্ধে বুঝবে, তারা রূপক তত সহজে বুঝতে পারে। আর যাদের স্টুডেন্ট বয়স একটু কম হলে, জীবনের অভিজ্ঞতা কম থাকে, তাদের রূপক বোঝা একটু মুশকিল হয়। এজন্য তোমাদের জন্য আমরা একটা শর্টকাট বের করছি, এটা একটা দৃশ্যমান অন্যটা অদৃশ্য। তুমি তোমার সিলেবাসের সবগুলো এটা দিয়ে কভার করতে পারবে, কোনো সমস্যা হবে না। ওকে, তারপরে আসো সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু। এটার পার্থক্যটা কি আমরা দেখি। দেখো, সংখ্যাবাচক বহুব্রীহিতেও সংখ্যা থাকবে, দ্বিগুতেও সংখ্যা থাকবে, কিন্তু দুটোতে এক হবে না, দুটো আলাদা হবে। যেমন দেখো, আমি দ্বিগুতে বললাম শতাব্দী, আমি বললাম হচ্ছে চৌরাস্তা। তারপরে যেমন দেখো, শতাব্দী বললে আর চৌরাস্তা বললে দুটোর মধ্যে মিল কোথায়? শত মানে সংখ্যা, চৌ মানেও সংখ্যা। আবার ধরো বললাম হচ্ছে সপ্তাহ, সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। এখন এই পাশে যদি বলি দশানন, যদি বলি 12 হাতি, তারপরে ধরো যদি বলি 10 গজি, অথবা ধরো যদি আমি যদি সংখ্যাবাচক বহুব্রীহির আরেকটা উদাহরণ নেই, মনে করো আমি বললাম 10 ভুজা। এখন একটু খেয়াল করে দেখো তো, দুটোর মধ্যে তুমি কোন কোন সিমিলারিটি তুমি খুঁজে পাইছো। তুমি একটা খুব শক্তিশালী কার্যকর সিমিলারিটি খুঁজে পাইছো, সেটা হচ্ছে সবগুলোর মধ্যে একটা করে সংখ্যা আছে। এখানে শত মানে 100, চৌ মানে 4, সপ্ত মানে 7, 10, 10, 12, 10, তাহলে পার্থক্য কই? পার্থক্য হচ্ছে শতাব্দী বললে আমরা 100টা বছরই বুঝি, চৌরাস্তা বলে 4টা রাস্তাই বুঝি, সপ্তাহ বললে 7টা দিনই বুঝি, অন্য কিছু না। ইয়েস। কিন্তু ভাইয়া, যখন তুমি দশানন বলো, যখন তুমি বলো দশানন, তখন আর দশানন বুঝো না, তখন তুমি বুঝো হচ্ছে রাবণ। যখন 12 হাতি বলো তখন তুমি বুঝো হচ্ছে শাড়ি। যখন 10 গজি বলো তখন তুমি বুঝো হচ্ছে ধুতি। যখন তুমি 10 ভুজা বলো তখন তুমি বুঝো দেবী দুর্গা। হিন্দু ধর্ম অনুযায়ী ওনার আরেক নাম হচ্ছে 10 ভুজা। তাহলে যা বলি তা বুঝি না, ভিন্ন কিছু বুঝি। বহুব্রীহি সমাসের আচরণ তো এটাই। তোমরা হাতির দাঁত দেখছো সবাই, সবাই বলবে আমরা দেখছি যে বাইরে লম্বা করে থাকে, তাই না? এটা হাতির দাঁত না। দাঁত তো, এটা দিয়ে তো হাতি খাবার খাইতো, খাবার তো চিবাইতো, কিন্তু হাতি এটা দিয়ে খাবার চিবায় না। তাহলে তুমি এটাকে হাতির দাঁত বলতে পারো না। দাঁত কোথায়? দাঁত মুখের ভিতরে। সব প্রাণীর দাঁত তো মুখের ভিতরেই থাকে, কারণ ভিতরে দিয়ে খাবারটা এখনো পিষতে হয়। হাতির দাঁত কিছুটা গরুর দাঁতের মতোই, অনেক বড়, বেশি এবং শক্তিশালী। কারণ হাতিও তো তৃণভোজী প্রাণী আলটিমেটলি। তা হাতি কলা গাছ চাবায় খাইতে পারে, গরু সেটা পারে না। তাই হাতির দাঁতের পাওয়ার একটু বেশি হয়। তো বাইরে যেগুলো থাকে এগুলো শো পিস, কিছুই না। আমরা বলি এগুলোকে দাঁত, কথা বুঝতে পেরেছো? তো এখন বোঝার চেষ্টা করো, হাতি যে দাঁত আমাদেরকে দেখায় ওটা দিয়ে সে কিন্তু খায় না, আবার যেটা দিয়ে সে খায় ওটা আমাদের কাউকে দেখায় না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? হাতি যে দাঁত দেখায় সেটা দিয়ে খায় না, যেটা দিয়ে খায় সেটা কাউকে দেখায় না। বহুব্রীহি সমাসের আচরণটা এরকমই, যেটা বুঝায় ওটা বলে না, আর যেটা বলে সেটা বুঝায় না। কারণ আমি বললাম দশানন, বুঝাইলাম রাবণ, তাহলে যেটা বুঝাইলাম সেটা তো আমি বললাম না, বলছি ভিন্ন কিছু। আমি বলার সময় বলছিলাম নীলকণ্ঠ, বুঝাইছিলাম শিব। বলার সময় বলছিলাম হচ্ছে তোমার বিনা পানি, বুঝাইছিলাম কাকে? সরস্বতীকে। তো একটা বলে আরেকটা বোঝানোর ধর্ম থাকলে তারা বহুব্রীহি বলে। তো এটাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলছি, ও তো আলটিমেটলি বহুব্রীহি, সংখ্যা আছে তাই তারা সংখ্যাবাচক বহুব্রীহি বলছি। তাহলে পার্থক্য করবা কিভাবে বলো তো? পার্থক্য করবা দ্বিগুতে মনে রাখো সংখ্যা থাকে প্লাস সংখ্যার
অর্থও থাকে, কারণ তুমি শতাব্দী বলে 100 বছরই বুঝো, সপ্তাহ বলে 7 দিনই বুঝো। কিন্তু এখানে দেখো, এখানে সংখ্যা থাকে, তবে সংখ্যার অর্থ থাকে না। আশা করি ক্লিয়ার করে দিতে পারছি দুটোর পার্থক্য। এখন আসলে সামনে যাব আমরা। আমরা এবার প্রশ্নগুলো দেখব, বিগত সময় কেমন প্রশ্ন এখান থেকে আসছে। সো লেটস স্টার্ট। সমাসের রীতি বাংলা এসেছে কোন ভাষা থেকে? তোমাদের বলেছিলাম সংস্কৃত ভাষা থেকে আসছে। আমাদের সংস্কৃত ব্যাকরণের কাছে বাংলা ব্যাকরণ অনেকাংশের ঋণী, কারণ সংস্কৃত ব্যাকরণের সে বিখ্যাত ব্যাকরণ যীশু খ্রিস্টের জন্মের আগে খ্রিস্টপূর্ব সময়ে একটা ব্যাকরণ লিখেছিলেন অষ্টাধ্যায়ী নামে। 8টা অধ্যায়টা বিভক্ত ছিল, এই জন্য অষ্টাধ্যায়ী। সংস্কৃত বৈয়াকরণ, ওনার নাম পাণিনি। যিনি ব্যাকরণ বিদ বা বিশেষজ্ঞ হবেন তার নাম হবে বৈয়াকরণ। যেমন যিনি উপন্যাস লিখেন উনি কিন্তু উপন্যাসিক না, উনি ঔপন্যাসিক। যিনি ব্যাকরণের উপর বিশেষজ্ঞ হবেন তিনি হবেন বৈয়াকরণ। তো সংস্কৃত বৈয়াকরণ পাণিনির লেখা অষ্টাধ্যায়ী। ওখান থেকে আমরা কিছু কিছু আইডিয়া আমাদের ব্যাকরণে কাজে লাগাইছি, এবং সংস্কৃতের অনেক কিছু, অনেক পরিভাষা আমাদের ব্যাকরণে আমরা আলোচনা করি। ইভেন আমাদের ভাষার প্রচুর শব্দ সংস্কৃত থেকে নেওয়া, তাই না? তো সংস্কৃত সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে। যে সমাসে প্রত্যেকটি সমাস পদের অর্থের প্রাধান্য থাকে। তো সমাসের রীতি আমরা বুঝলাম সংস্কৃত থেকে আসছে। এখন দেখো, যে সমাসে প্রত্যেকটি সমাস পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে? প্রত্যেকটা সমাস পদের অর্থের প্রাধান্য মানে এটা দ্বন্দ্ব সমাস। হাতাহাতি কোন বহুব্রীহির সমস্ত পদ? এটা বেতিয়ার বহুব্রীর সমস্ত পদ। কারণ বেতিয়ার বহুব্রী কেমনে চিনবে? 8 রকমের বহুব্রী আছে, এর মধ্যে বেতিয়ার বহুব্রী মানে হলো, মনে রাখো, দুই কর্তা একসাথে এক কাজ করে। কি বলছি? বলছি দুই কর্তা একসাথে এক কাজ করবে। তাহলে বেতিয়ার বহুব্রী চিনবার উপায় কি? দুইটা কর্তা একটা কাজ একসাথে করবে। তাহলে বেতিয়ার বহুব্রীর লক্ষণ, কর্তা দুটো, কাজ একটা, করবে একসাথে। এখন দেখো হাতাহাতি কিভাবে হয়? হাতাহাতি দুইজন লাগে, মিনিমাম দুই পক্ষ লাগে, একসাথে করে কিলে কিলে হাতাহাতি, তাই না? ঠিক এরকম আরো কিছু বেচার বউবৃত্ত তোমাদের বলি, মজা পাবা। যেমন ধরো কিলাকিলি, হ্যাঁ, কিলে কিলে যে লড়াই, অথবা ধরো ঘুষাঘুষি, এমনকি চুলাচুলি। মেয়েরা বলবে ভাই এটা লিখেন না, আমি বই আছে তাই লিখছি, বুঝো না এই ব্যাপারটা? চুলাচুলি, চুলাচুলি মানে কি? চুলে চুলে ধরে যে লড়াই হয়। ঘুষাঘুষি মানে ঘুষিতে ঘুষি যে লড়াই হয়। তারপরে ধরো লাঠা লাঠি, লাঠালাঠি মানে লাঠিতে লাঠিতে যে লড়াই। এই যে ধরো একটা লাঠি আর একটা লাঠি, তো একসাথে হয় না ঠোকাঠুকিটা? এমনকি যে একজনে সকালবেলা পেটাবে আরেকজন বিকালবেলা পেটাবে প্রতিপক্ষকে, না একসাথে ঠোকাঠুকি হয়, তখন তাকে বেতিয়ার বহুব্রী বলা হয়। ঠিক এমন হচ্ছে তোমার কোলাকুলি, কোলে কোলে যে মিলন, মনে থাকবে? তো এখন এখান থেকে শিখলাম দুই কর্তা একসাথে যদি একই কাজ করে তখন তাকে কি বলা হয়? বেতিয়ার বহুব্রীহি সমাস বলা হয়। এরপর আসো, বেতিয়ার বহুব্রী সমাস কোনটি? তাহলে হাতাহাতি অবশ্যই। সিংহাসন সমস্তবর্তী কোন কর্মধারয় সমাসের উদাহরণ? মধ্যপদলোপী। আর মধ্যপদলোপী মানে হচ্ছে মাঝখানের পদ লোপ পাবে। দেখো এটাকে যদি তুমি ব্যাস বাক্য করো তাহলে হবে সিংহ চিহ্নিত আসন। তো সিংহ দ্বারা আর আসন দ্বারা তুমি বানাইছো সিংহাসন, সমস্ত পদ বানাইছো, তাই না? আর মাঝখানের পদ কোনটা ছিল ভাইয়া? মাঝখানের পদ ছিল হচ্ছে চিহ্নিত। এই চিহ্নিতকে আর রাখি নাই, চিহ্নিতকে আমরা বাদ দিয়ে দিছি। এই মাঝখানের পদ লোপ পাইছে, দুই পাশের থেকে জোড়া দিছো, দিয়ে বানাইছো মধ্যপদ লোপী। এরপরে দেখো নিচের কোনটি নিত্য সমাস? এটা হচ্ছে গ্রামান্তর। নিত্য সমাস চিনবার একটা উপায় আছে, এই অন্তর কথাটা থাকে, সবসময় থাকবে আবার এমন না, উল্টা বুঝো না। অন্তর কথাটা থাকে, এটা বোঝার একটা লক্ষণ। তোমাদের যদি নিত্য সমাসের ডিটেলস আলোচনা তোমাদের নাই, তো চিনবার উপায় হচ্ছে অন্তর থেকে। গ্রামান্তর, ভাষান্তর, তারপরে যুগান্তর, দেশান্তর। তাই বলে আবার সব অন্তর নিত্য নয়, এই জন্য যে বললাম, যেমন দেখো তেপান্তর। তাহলে ভাইয়া তেপান্তর কোন সমাস হতে পারে পাগলা? তেপান্তর, ভাইয়া তেপান্তর মানে তিন প্রান্তরের সমাহার, মানে এটা দ্বিগু সমাসের লক্ষণ এবং এটা দ্বিগু। আচ্ছা, তারপরে আসো, অব্যয়ভাব সমাসে কোনটি প্রধান? অব্যয়ভাবে পূর্বপদ প্রধান। তোমাদের বলছিলাম শুরুর দিকে যে অব্যয়ভাব সমাসটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন বাদ দিয়ে দেওয়া হয়েছে আসো এবার তোমাকে ডিটেলস আমি দেখাচ্ছি, মনোযোগ দাও তাহলে বুঝতে পারবা।
দেখো অব্যয়ভাবে পূর্বপদ কিভাবে প্রধান হয়। অব্যয়ভাবের কিছু সমস্ত পদ দেখো, আমি বললাম মনে করো উপকূল, আমি বললাম উপবন, আমি বললাম উপজেলা, আমি বললাম আরক্তিম, আর আমি বললাম আনত। অব্যয়ভাবের প্রধান শর্ত যেটা এখন কেন দেখাচ্ছি এটাও বলে দিই, তোমরা আর কদিন পরে এসএসসি পাস করে এইচএসসি তে যাবা, ওখানে কিন্তু অব্যয়ভাব আছে, বাদ দেয়নি। প্রশ্ন চলে আসছে বিগত বছরের প্রশ্ন, যে বছর সিলেট বোর্ড 2022-এর কোশ্চেন দেখাই দিচ্ছি। দেখো এখানে উপটা উপটা উপটা, এখানে এবং এখানে এগুলো অব্যয়। অব্যয় মানে কি, যে পদের কোনো নিজস্ব অর্থ নাই, অর্থাৎ একা একা যে পদ অর্থ দিতে পারে না। তাহলে আমরা যাদেরকে অব্যয় হিসাবে চিনি এজ ইউজুয়াল, এবং ও আর অথবা অথচ যেহেতু সেহেতু কিন্তু সুতরাং হয়তো বা নয়তো বা, যাদেরকে আমরা চিনি এরা অব্যয়। এর বাইরে মনে রেখো যত উপসর্গ আছে এরা অব্যয়, কারণ এদের নিজস্ব অর্থ নাই। যত প্রত্যয় আছে এরাও কি অব্যয়। ঠিক যতগুলো অনুসর্গ হবে এরাও তো অব্যয়। তো অব্যয় দ্বারা শুরু হয় বলে তাকে বলা হয় অব্যয়ীভাব। এবং অব্যয়ীভাব সমাস যতগুলো আছে তার অলমোস্ট 95% অব্যয়ীভাব শুরু হবে শুধু উপসর্গ দ্বারা। কারণ উপসর্গ অনেকগুলো অব্যয়ের মধ্যে একটা অব্যয়, এবং 95% অব্যয়ীভাব উপসর্গ দিয়ে শুরু হয়। এখন এখানে দেখো কেন আসলেই পূর্বপদের অর্থ কিভাবে প্রধান। আমি উপকূল বললে উপপূর্বপদ কুল পরপদ। এখন উপকূল বললে কি আমরা কুল বুঝি, না কুলের কাছাকাছি এরিয়া বুঝি? কুলের কাছাকাছি এরিয়া বুঝি। তাহলে এখানে উপশব্দের অর্থ হলো কাছে, এটাই প্রধান। উপবন বললে আমি বন বুঝি না, বনের মতো বা বনের সদৃশ। একটা বন হওয়ার জন্য যতগুলো বায়োলজিক্যাল এলিমেন্ট দরকার সব থাকলে উপবন, না থাকলে সরি সব না থাকলে উপবন, আর থাকলে সেটা বন। তো যেহেতু নাই তাকে আমরা উপবন বলছি, তো এখানে উপশব্দের অর্থ হচ্ছে তোমার মতো বা সদৃশ, বনের মতো। উপজেলা বললে তুমি জেলা বুঝো না। ধরো কুমিল্লা জেলার একটা উপজেলার নাম মুরাদনগর বা চান্দিনা, ঢাকার একটা উপজেলার নাম সাভার অথবা ধামরাই। তাহলে বুঝো তুমি উপজেলা বলার সাথে সাথে জেলা বুঝতেছো না, জেলার ক্ষুদ্র ইউনিটকে বুঝতেছো। তো উপজেলার উপশব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। আরক্তিমের মানে হচ্ছে সামান্য বা ঈষৎ, সামান্য বা ঈষৎ। আরক্তিম মানে সামান্য রক্তিম, ঈষৎ রক্তিম, পুরোপুরি লাল না। কেউ যদি সারা রাত ফেসবুকিং করে সকালে তার চোখ লাল হবে, পুরোপুরি না, সামান্য। ঠিক আনত কথার অর্থ হচ্ছে সামান্য নত, একেবারে বেশি নত করে ফেললে এটাকে আপনি নত। আর যখন সামান্য এমন করে মাথা নত থাকে, কিছুটা নতুন বউ যেমন করে ঘোমটা দিয়ে থাকে, এটাকে বলা হয় আনত। মনে থাকবে। তাহলে এখানে এবং এখানে দুটোর মানে হচ্ছে সামান্য বা ঈষৎ। তাহলে দেখো তুমি অব্যয়ভাব গুলোর মধ্যে অব্যয় অর্থকে প্রধান পাচ্ছ। রাজপুত্র কোন তৎপুরুষ সমাস ষষ্ঠী, কারণ এটাকে ভাঙলে হয় হচ্ছে, এটাকে ভাঙলে কি হয় রাজার পুত্র। তো রাজার পুত্র মানে রাজপুত্র। রাজার এখানে কি আছে র, র লোপ পাইছে। তো মনে রাখবা যে বিভক্তি লোপ পায় সেই বিভক্তির নামে নামকরণ করা হয়। তো র এটা ষষ্ঠী বিভক্তি, তাই ষষ্ঠী তৎপুরুষ। হাট বাজার কোন অর্থে সাধিত দ্বন্দ্ব সমাস সমার্থক, কারণ যেটা হাট সেটাই বাজার। দ্বন্দ্ব সমাস অনেক অর্থে সাধিত হতে পারে, যেমন বিপরীতার্থক। আমি বললাম যে শব্দটা তার মধ্যে বিপরীত অর্থ থাকতে পারে। যেমন আমি বললাম আকাশ পাতাল, অথবা ধরলাম ঘরে বাইরে। তো ঘরে আর বাইরে বিপরীত, আকাশ আর পাতাল বিপরীত। কিন্তু মিলনার্থক কোনগুলো, ধরো বললাম চা বিস্কুট, মিলনার্থক। ধরো বললাম মা বাবা, মিলনার্থক। ধরো বিরোধার্থক কোনগুলো, দুটোর মধ্যে মারামারি থাকবে, বললাম অহিনকুল মানে সাপ বেজি। তারপরে ধরো অহিনকুলকে যদি আমি অন্যভাবে আরো যদি বিরোধ বের করতে চাই, হতে পারে দা কুমড়া, এটাও বিরোধার্থক। ক্লিয়ার। তো সমার্থক কোনটা, এই যে হাট বাজার, এটা সমার্থক। তারপরে ধরো বললাম টাকা পয়সা, এটাও কি সমার্থক। তো পরীক্ষায় দ্বন্দ্বের প্রশ্ন যখন করে তখন জিজ্ঞেস করে না এটা দ্বন্দ্ব কিনা, জিজ্ঞেস করে কোন অর্থে দ্বন্দ্ব। এই যে দেখো এখানে অর্থটা চাইছে, হ্যাঁ শব্দ হাটবাজার কোন শব্দ যুগে সাধিত দ্বন্দ্ব, তাহলে অর্থ চাইছে। তো দ্বন্দ্ব সমাস পড়ার সময় অর্থটাকে খেয়াল রেখো, কারণ দ্বন্দ্ব কেনে এটা সবাই জানে, হাইফেন থেকে বুঝতে পারে। রূপক কর্মধারয় কোনটা, মন মাঝি আমরা পড়েছি। অরুণ রেখা মধ্যপদ লোপী, কারণ সরি আই এম সো সরি, অরুণ রেখা মানে হচ্ছে তোমার উপমান কর্মধারয়। কারণ অরুণের ন্যায় রাঙা, অরুণ মানে সকালের সূর্য, এটা রাঙা হয়, সত্য কথা। সংখ্যাবাচক বহুব্রী কোনটা এখান থেকে যদি নিই তাহলে দেখো ত্রিরত্ন, তেপায়া, হাতে খড়ি, দোতলা, এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী তেপায়া। তেপায়া মানে তিন পানা।
একটা টেবিল, এটা আসবাব, টি টেবিলের মতো এক ধরনের টেবিল আছে, 3 পার তারিতে পায়া বলে। মুখচন্দ্রের ন্যায় কোন কর্মধারয় সমাসের উদাহরণ? দেখো এতক্ষণের মধ্যে একটা ব্যাস বাক্য পেলাম। বলছি না ব্যাস বাক্য দিয়ে সাধারণত প্রশ্ন আসে না, আসে সমস্ত পদ দিয়ে। তো মুখচন্দ্রের ন্যায় মুখচন্দ্র বা চন্দ্রমুখ, এটা মিথ্যা কথা ছিল, এটা উপমিত। আচ্ছা, তারপরে ধরো ভ্রমর কৃষ্ণ কেশ, কারণ ভ্রমর কৃষ্ণ মানে ভ্রমরের মতো কালো, কেশ মানে চুল, তো সত্য কথা, উপমান। উপপদ তৎপুরুষ সমাস কোনটা? জলদ, তোমাদের নাই, তারপরে একটু দেখায় দিই, অত বিস্তারিত তোমাদের এখন আলোচনা হবে না। মনে রাখবা, কৃদন্ত পদ প্লাস উপপদ। হুম, কৃদন্ত পদ প্লাস উপপদ, অর্থাৎ কৃদন্ত পদের সাথে উপপদ মিলে এই সমাসটা হয়, উপপদ তৎপুরুষ সমাসটা হয়। তাই তোমাকে কৃদন্ত পদের উপপদ চিনতে হবে। যেমন দেখো, জল দেয় যে সমান সমান হয়ে যাবে জলদ, শিখে যাও প্রশ্ন সমাসটা। তারপরে ধরো আমি বললাম সত্য বলে যে, তারে বলা হয় সত্যবাদী। তাহলে এখন দেখো, জল দেয় যে তারে বলে জলদ, সত্য বলে যে তারে বলে সত্যবাদী। এখানে কৃদন্ত পদ কোনটা, উপপদ কোনটা? যেহেতু এটা কুমিল্লা বোর্ড 20-এর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই না? আর তোমাদের বইটা এখন চেঞ্জ হয়েছে, তবে সমাস খুব একটা চেঞ্জ হয় নাই। সমাসের 95% আইডিয়া আগের মতোই আছে। তো বিস্তারিত শিখতে হলে আগের বইটা পড়বা, উপকৃত হবা, তারপরে তুমি তোমার বইটা একটু দেখতে পারো। রিলেজ বুঝলে ছোট জিনিসটা সহজ মনে হবে। আর সমাজ খুব শর্টকাটে পড়ে তুমি কিছু করতে পারবে না, একটু বিস্তারিত পড়তে হয়। আচ্ছা, এখন দেখো, জল দেয় যে জলদ, সত্য বলে যে সত্যবাদী। এই দেয় এবং বলে, এটাকে যদি তুমি ভাঙো, বলে মানে হচ্ছে বল যোগ এ, দে মানে হচ্ছে দি যোগ অ। এই দি হচ্ছে ধাতু, বল হচ্ছে ধাতু। তো যে পদের ভিতরে একটা ধাতু থাকে তাকে বলা হয় উপপদ, সরি, কৃদন্ত পদ। তাহলে এই দেয় এবং বলে, এই দুটো হলো কৃদন্ত পদ। আর কৃদন্ত পদের ঠিক আগে যে পদটা থাকে, মানে এখানে সত্য, এখানে জল, এগুলো হলো উপপদ। এখন দেখো তো, এই জলদের জলটা উপপদ, দেয়টা সংক্ষিপ্ত হয়ে হয়েছে দ, যেটা কৃদন্ত পদের উপপদ মিলে উপপদ তৎপুরুষ, ঠিক সত্যপদের উপপদ তৎপুরুষ। যে পদের ভিতরে ধাতু আছে তাকে বলে কৃদন্ত পদ। তাহলে দেয় এবং বলে কৃদন্ত পদ, তার কেন? কারণ তার ভিতরে ধাতু আছে, আর তার আগের পদটাই হচ্ছে উপপদ। ওকে। মহাজ্ঞান এর সঠিক ব্যাস বাক্য কোনটি? মহতি যে জ্ঞান, এটাই হচ্ছে মহাজ্ঞানের সঠিক ব্যাস বাক্য। মহান যে জ্ঞান, জ্ঞান কখনো মহান হয় না, ব্যক্তি মহান হয়। মহতি মানে ভালো, বিশাল। তো মহতি যে জ্ঞান, এটা হচ্ছে সঠিক। এরপরে তোমার চন্দ্রমুখ কোন কর্মধারয় সমাসে উপমিত? নিচের কোনটি নিত্য সমাসের উদাহরণ নয়? নিত্য সমাসের উদাহরণ নয় বলছে, তাহলে যুগান্তর, দেশান্তর, গ্রামান্তর নিত্য সমাস। তেপান্তর নিত্য না, এটা হচ্ছে তোমার দ্বিগু। এরপরে সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপ তত্ত্বে, কারণ এখানে শব্দ তৈরি করা হয়, এটার অংশই হচ্ছে তোমার সমাস। যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে কি বলে? দেখো, বলছে যেসব শব্দ দিয়ে, তাহলে তুমি শব্দগুলার নামকরণ করতেছো, তাহলে সমাস বাক্য হবে না, সমস্ত বাক্য হবে না, ব্যাস বাক্য হবে না। ব্যাস বাক্য যেটা, সমাস বাক্য সেটাই। মানে সিংহ চিহ্নিত আসন, এই পুরাটাই হচ্ছে তোমার ব্যাস বাক্য। তো যেটা ব্যাস বাক্য, এটাই মূলত সমাস বাক্য। আর সমস্ত বাক্য বলে কিছু নাই, সমস্ত পদ বলে কিছু একটা আছে। যেমন এই সিংহাসন, এটা হলো সমস্ত পদ। তাহলে উদাহরণ হলো বিবর্ধক। অর্থাৎ তুমি আলাদা কোনো শব্দের সাহায্য নিয়ে তাকে ব্যাখ্যা করতে পারো। আর একটু সহজ করে বলি, তাহলে তুমি বুঝবা। দেখো, একটা বহুব্রী সমাসের উদাহরণ দিচ্ছি। মেনির মুখের মতো মুখ যে নারীর, তারে বলা হয় মেনিমুখ। মেনি মানে একটা মাছ আছে দেখবা, কই মাছের মতো খুব বড় মুখ হয়। তো মেনির মুখের মতো মুখ যে নারীর, তারে বলা হয় মেনিমুখ। তো আমি এখানে কি করছি ভাইয়া বলো তো? আমি এটুকু দ্বারাই কিন্তু এখানে সমস্ত পদ তৈরি করেছি, আর বাকি পুরো অংশ দ্বারা আমি কি করেছি? ব্যাখ্যা করেছি। সুতরাং এটা হচ্ছে বিবর্ধক। ক্লিয়ার? অথবা এই নব অন্ন উপলক্ষে যে উৎসব
আচ্ছা, আমি সমস্ত পদ তৈরি করছি নব আর অন্য দ্বারা, মানে আমি এখানে নিচ্ছি নবান্ন, রাইট? আর বাকি যে বিশাল একটা কথা বললাম, এটাই হচ্ছে বিবর্ধক। ওকে, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। কর্মধারয় সমস্যা সমাস পদে যে যোজকটি থাকতে পারে, এটা হলো যে, এটা থাকতে পারে। কোন যোজকটি থাকতে পারে? যে থাকতে পারে। কারণ যিনি যোজক না, এটা হচ্ছে তোমার প্রকৃতপক্ষে এটা হচ্ছে একটা সর্বনাম। যেমন আমি বললাম, মির্জা মুশফিকুর রহমান আমার প্রিয় শিক্ষক, যিনি আমাকে এসএসসির সময় ব্যাকরণ পড়িয়েছেন। তো প্রথমে মির্জা মুশফিকুর রহমান বলেছি, পরে বলেছি যিনি, তো এটা মূলত এটা যোজক হয় না, এটা মূলত হচ্ছে তোমার সর্বনামের উদাহরণ। যাহাটাও সর্বনাম, যেমনটা ক্লজ মার্কার বলো তোমরা, কন্ডিশনালসে ব্যবহার করা হয়, যেমন তেমন যখন তখন এরকম। তো যে সে এটাও ব্যবহার করা হয়, কিন্তু যে এটা যোজক হিসেবে নয়, এটা সরি তোমার প্রোনাউন বা সর্বনাম হিসেবে নয়, এটা ব্যবহার হয় হচ্ছে তোমার যোজক হিসেবে। কিভাবে দেখো, আমি বললাম মহান যে নবী সমান সমান হচ্ছে তোমার মহানবী। আবার এই খেয়াল করো, যাহা, এই পদটারও এক ধরনের ব্যবহার আছে। আমরা যদি বলি আহ, যাহা কাঁচা তাহাই মিঠা সমান সমান কাঁচা মিঠা। তো যাহা তাহা বলছি, কিন্তু এটা যোজক না, ওখানে বলা হয় যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা, যাহা দিয়ে হয় না। তো কাছাকাছি লেভেলের সম্ভাবনা থাকলেও এখানে ভালো উত্তর হচ্ছে যে, কারণ যেটা পরিষ্কার ব্যবহার হয়। কথা বুঝতে পারো? যেমন সিদ্ধ যে আলু, তোমার বইয়ে উদাহরণ আছে, সিদ্ধ যে আলু সমান সমান হচ্ছে আলু সিদ্ধ। তারপরে বলা আছে ভাজা যে বেগুন সমান সমান বলা আছে বেগুন ভাজা। আমরা সবাই কম বেশি পছন্দ করি, তাই না? তো দেখো এখানে যে আসছে যোজক হিসেবে মাঝখানে ব্যবহার হচ্ছে। আশা করি এই কনসেপ্টটা এখান থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। বাকিগুলোর ন্যূনতম সম্ভাবনা থাকলেও ওগুলো প্রপার অ্যান্সার না, অ্যান্সার হলো যে। ক্লিয়ার ভাইয়া? যার সঙ্গে তুলনা করা হয়, যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। ক্লিয়ার? যেমন আমি বললাম দেখছো মেয়েটার চুল কেমন কাজলের মতো কালো। উপমান অর্থ তুলনীয় বস্তু, তো যার সঙ্গে, এটা যার সঙ্গে কম্পেয়ার করা তাকে উপমান বলে। এবং উপমান কর্মধারয় সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়। যেমন দেখো আমি বললাম কাজল কালো, তো কাজলকে কি বলেছি? কালো বলেছি, তো কালো তো বিশেষণ। মন মাঝি শব্দের ব্যাস বাক্য কোনটা? মন রূপ মাঝি। মনে রাখো রূপক কর্মধারয় সমাসের মাঝখানে একটা রূপ থাকে, ব্যাস বাক্যের ক্ষেত্রে আর কি। রূপক কর্মধারয় ব্যাস বাক্যের মাঝখানে কি থাকে? রূপ থাকে। আচ্ছা, তারপরে দেখো আগা গোড়া, এই শব্দটার ব্যাস বাক্য কোনটা? আগা গোড়া। এখন আগা ও গোড়া নাকি আগায় ও গোড়ায় ব্যাপ্ত, নাকি আগায় ও গোড়ায়, নাকি আগা থেকে গোড়া? এটা হবে আগা থেকে গোড়া। তো হতে থেকে চেয়ে এটা বিভক্তির হিসেবে যদি করো, যদি এটাকে তুমি বিভক্তির কাউন্টে নাও, এটা হবে পঞ্চমী বিভক্তি। তো এই আগাগোড়া পঞ্চমী তৎপুরুষ। তো বিভক্তিগুলো ভাই তোমাদেরকে একটু টাচ করে দিই যাতে সহজে বুঝতে পারো। মনে রাখো তোমরা বিভক্তি তো হই হই রই রই করে বলো 7 প্রকার, কিন্তু বিভক্তি আসলে 2 প্রকার। শব্দ বা নাম বিভক্তি, আর হচ্ছে তোমার ক্রিয়া বিভক্তি। এখন ক্রিয়া বিভক্তি কোনগুলো? এই শব্দ বা নাম বিভক্তিরা 7 প্রকার, তোমরা এটাকে চিনো তাই বলে ফেলো। যেমন প্রথমা হচ্ছে শূন্য অ, দ্বিতীয়া হচ্ছে কে রে এরে, তারপরে তৃতীয়া হচ্ছে দ্বারা দিয়া, তারপরে ধরো কর্তৃক, তারপরে চতুর্থী হচ্ছে তোমার কে রে এরে, তারপরে এই পঞ্চমী হলো হতে থেকে চেয়ে, তারপরে ধরো ষষ্ঠী হলো র এর, আর সপ্তমীটা হলো এ অ তে এতে। এগুলো সবগুলো শব্দ বা নাম বিভক্তি। এটা 7 রকমের। আচ্ছা, এরপরে আসো ক্রিয়া বিভক্তি কোনগুলো। আমি কাজটি করলাম, এই করলাম কথাটার ভাঙলে হবে একটা কর আর একটা হচ্ছে লাম। আমি লাম না বলে যদি বলি বেন করবেন, ক্রিয়াপদ তৈরি হবে।
করলি বললে করলি ক্রিয়াপদ তৈরি হবে, ছেন বললে করছেন ক্রিয়াপদ তৈরি হবে, ল বললে করলো ক্রিয়াপদ তৈরি হবে, তারপরে হলো ছিস বললে করছিস ক্রিয়াপদ তৈরি হবে। সবগুলোর মধ্যে দেখো এই ধাতু করটা কমন, আর বাকি লাম বেন লি ছেন ল চিস এদের নামই হচ্ছে ক্রিয়া বিভক্তি। এটা ক্রিয়াপদের অংশ। একটা ক্রিয়াপদ সাধারণত তোমার মনে রাখবা কিভাবে গঠিত হয়, মনে রাখো ক্রিয়াপদের বেসিক গঠন হচ্ছে তোমার প্রথমত ওর সাথে একটা ধাতু থাকে, প্লাস ওর সাথে আর একটা বিভক্তিও থাকে, ওটাকে বলা হয় ক্রিয়া বিভক্তি। ক্লিয়ার? এই হচ্ছে হিসাব। তো আশা করি জায়গাটাকে ধরতে পারছো। তো বিভক্তি দুই রকম, ক্রিয়া বিভক্তি আর শব্দ বা নাম বিভক্তি। এই ছিল কথা। তো তৎপুরুষ সমাসের ক্ষেত্রে যে বিভক্তি লোপ পাবে সেই বিভক্তির নামে ওই সমাসের নামকরণ করতে হয়। তো তোমাদের সাথে সমাস নিয়ে ভাইয়ার এই ছিল উপস্থাপন। আশা করি তোমাকে কঠিন কঠিন কিছু জায়গায় একটু সাহায্য করতে পারছি। সবাই ভালো থাকবা, সবার জন্য দেখা হবে, সবার সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আমার জন্য দোয়া করবা। সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।